হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে একটা বড় আপডেট তোমাদের সামনে তুলে ধরতে সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওটা আমরা নিয়ে এসেছি। যেই জিনিসটার ভয় ছিল সেই জিনিসটাই কিন্তু হয়ে গেছে। আবার একটা বিরাট বড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেল জেআরবিটি রিক্রুটমেন্ট বোর্ড। বিরাট বড় চ্যালেঞ্জ, আরেকটা মামলায় হেরে গেল জেআরবিটি বোর্ড ত্রিপুরা হাইকোর্টে। 30শে এপ্রিল, আজকে হচ্ছে মে মাসের 1 তারিখ, মানে গতকালকে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা একটা ঐতিহাসিক জাজমেন্ট দিয়েছে, যেটার জন্য জেআরবিটি বোর্ড এইবার অনেক বড় প্রবলেমে কিন্তু পড়তে চলেছে। অলরেডি কিন্তু জাজমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে হাইকোর্ট অফ ত্রিপুরা। চাকরিও চলে যেতে পারে অলরেডি যারা চাকরি করছে তাদের। ইয়েস, দেখো তোমাদের বলে দিই, জাজমেন্টটা অনেকগুলো পেজ, আর কোর্টের লিগ্যাল টার্মস বোঝা আমাদের পক্ষেও কষ্টকর, ঠিক আছে? কারণ এগুলো নর্মাল যেই আমরা যেমন কোনো প্যারাগ্রাফ লিখি বা এসে লিখি সেগুলোর মতো কিন্তু না, অনেক কিছু কমপ্লেক্স টার্মস আছে। সো আমরা সকাল থেকে এই জিনিসটা পুরোটা বিবেচনা করে তোমাদের পুরো জিনিসটা বলবো। মহাবিপাকে পড়েছে জেআরবিটি বোর্ড। একটা তো চলছিল কিঙ্কর ভৌমিকের যে কেসটা, কিঙ্কর আমাদের স্টুডেন্টও, ঠিক আছে? কিঙ্কর ভৌমিকের কেসে কন্টেম্প পিটিশন দাখিল করে 2 মাসের সময় দেওয়া হয়েছে জেআরবিটি বোর্ডকে, যেটা জুন মাসের 6 তারিখ শেষ হবে। জুনের 16 তারিখ মোস্ট প্রবাবলি আবার নেক্সট হিয়ারিং আছে। সেখানে জেআরবিটি বোর্ডকে বলা হয়েছে 430টা পোস্টের রিক্রুটমেন্ট আবার কমপ্লিট করো জেআরবিটি গ্রুপ সিতে, যেই পোস্টগুলো খালি গেছিল। এই ক্ষেত্রেও জেআরবিটি বোর্ড একটা বিপাকে পড়েছে। 2 মাসে এটা কমপ্লিট করা পসিবল না। এখনও কোনো নোটিশ কিন্তু জেআরবিটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আসেনি। আবার ওই জিনিসটা শেষ হতে না হতেই গতকালকে 30 এপ্রিল 2026, ভালো করে বুঝে রাখবে, একটা জাজমেন্ট দিয়েছে হাইকোর্ট অফ ত্রিপুরা, যার জন্য জেআরবিটি বোর্ড আগেরটার তুলনায় এইবারেরটাতে আরও বেশি বিপাকে পড়েছে। কেন? এইবার ডাইরেক্টলি অর্ডারে বলা হয়েছে যে অলরেডি যারা চাকরি করছে একটা স্পেসিফিক ক্যাটাগরি স্টুডেন্টস, যদি দেখা যায় রিভাইজড মেরিট লিস্টটা বের করে অ্যাজ পার দ্য কোর্ট অর্ডার্স, যে অ্যাকচুয়ালি তাদের মার্ক কম কিন্তু যারা কেস করেছে এদের মার্ক বেশি। সো যারা অলরেডি জয়েন করা আছে চাকরিতে, এদের চাকরি কিন্তু চলে যেতে পারে। প্রপার প্রসিজার ফলো করে চাকরির যেই অ্যাপয়েন্টমেন্ট সেটা বাতিল করতে কিন্তু বলে দিয়েছে ত্রিপুরা গভর্নমেন্টকে বা জেআরবিটি বোর্ডকে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা। এটা একটা বিরাট জাজমেন্ট। সবার প্রথম আমরাই তোমাদের জানাচ্ছি, দেখো যতটুকু সম্ভব তোমাদের প্রথম থেকে আমরা বলার চেষ্টা করব, আমাদের নলেজে যতটুকু আসে একদম 1 2 3 এইভাবে পয়েন্ট ওয়াইজ তোমাদের বুঝিয়ে দেব। আমরা যেভাবে, দেখো সকাল থেকে আমরা জিনিসটা নিয়ে অনেক আলোচনা করেছি, পুরো জিনিসটা আমরা একটা স্ট্রাকচার করে লিখেছি 1 2 3 4 5 6 পয়েন্ট ওয়াইজ। এইভাবেই আমরা তোমাদের বুঝিয়ে দেব। যদি কোনো ডাউট থাকে তোমরা জানিও, আর এটা নিয়ে আরও ভিডিও আমরা দেব। আজকে যেহেতু সমস্ত অফিসেস বন্ধ, আগামীকালকে সব অফিসেস খোলা, এটা নিয়ে আমরা একটু আলোচনাও করব আমাদের সোর্সেসদের সাথে, যে কি হতে পারে এটার লিগেল কমপ্লিকেশনসগুলো ইন ফিউচার। কেন মহাবিপাকে পড়ল জেআরবিটি বোর্ড, আর কিছু সংখ্যক ক্যান্ডিডেটসের কিন্তু চাকরি যাওয়ার সম্ভাবনা কিন্তু চলে এসছে। ত্রিপুরার ইতিহাসে এই হাইকোর্ট অফ ত্রিপুরার এই জাজমেন্টটা একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। মেবি তোমরা সবাই জানো, আবার অনেকে জানো না। অনেকেই আমাদেরকে বলছিলে এই কেসের ব্যাপারটা আমরা যাতে ইজিলি এক্সপ্লেন করে দেই। সো হিয়ার ইজ দ্য এক্সপ্লেনেশন। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আমরা একটা স্লাইডেই পুরোটা বুঝিয়ে দেবো। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফেসবুকে দেখছো আমাদের চ্যানেলটা কিন্তু ফলো করে রাখো। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আরও একটা ছোট্ট কথা বলে দেই, তোমরা যারা ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ,
তোমাদের প্রিপারেশনটা বুস্ট করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই আসন্ন চাকরির পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, হেলথ ডিপার্টমেন্টের মাল্টিপারপাস ওয়ার্কার রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, তারপর তোমাদের ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএম এর পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু নোটস আমাদের থেকে নিয়ে পড়তে তোমরা এক্ষুনি আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখো এই কেসটা পুরো ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশনে একটা আলোড়ন সৃষ্টি করবে, আমরা গ্যারান্টি দিয়ে বলছি। বিরাট বড় প্রবলেমে পড়ে গেছে জেআরবিটি বোর্ড গতকালকের অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার এই জাজমেন্ট নিয়ে। তোমাদের একদম প্রথম থেকে বলছি, নাম্বার 1, দুটো রিক্রুটমেন্ট হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো। প্রথম আমরা জেআরবিটি গ্রুপ ডি রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছিল, অ্যাডভার্টাইজমেন্টটা ইস্যু হয়েছিল 3 ডিসেম্বর 2020। 2500 পোস্ট ছিল মাল্টি টাস্কিং স্টাফ বা গ্রুপ ডি নিয়োগের বিভিন্ন দপ্তরে ত্রিপুরা সরকারের আন্ডারে। তেমনিভাবে নাম্বার 2 ছিল জেআরবিটি গ্রুপ সি, জেআরবিটি গ্রুপ সি যেটার মধ্যে পোস্ট ছিল স্পেসিফিক্যালি এলডিসি 1500টা। তেমনিভাবে এগ্রি অ্যাসিস্ট্যান্ট ছিল বা এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএফএস গ্রেড 3, জুনিয়র পাম্প অপারেটর বা জুনিয়র অপারেটর পাম্প, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন। এইভাবে দুটো নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল। আর জেআরবিটি গ্রুপ সির ফ্রেশ অ্যাডটা বেরিয়েছিল উইথ ইনক্রিজড নাম্বার অফ ভ্যাকেন্সিস 12 ফেব্রুয়ারি 2021। এত কেস হচ্ছে জেআরবিটি বোর্ডের ওপরে। হ্যাঁ, কেসগুলো তো হচ্ছে ঠিক আছে, যাদের যোগ্য পাওনা এদের পক্ষে হাইকোর্ট অফ ত্রিপুরা রায় দিয়ে বোর্ডকে বাধ্য করছে রিক্রুটমেন্ট আবার ইনিশিয়েট করতে। দিস ইজ ওয়ান গুড থিং। কিন্তু দ্য ব্যাড থিং ইজ দ্যাট জেআরবিটি 2 যেটা আসার কথা ছিল হয়তো সেটা কিছুটা দেরি হয়ে যেতে পারে। ঠিক আছে, কারণ এইবার আরেকটা মহা বিপদে পড়েছে জেআরবিটি বোর্ড। এই বিপদ আগেরটার থেকে অনেক বড় বিপদ। কেন বলছি পুরো জিনিসটা তোমরা বুঝে যাবে, ধৈর্য ধরো, ভিডিওটা দেখো, স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, কেসটা অ্যাকচুয়ালি কে ফাইল করেছে বারে বুঝে রাখো। কেসটা ফাইল করেছে মেইনলি কিছু ডিসেবলড ক্যাটাগরির ক্যান্ডিডেটস, দিব্যাঙ্গন, পিডাব্লিউডি বলা হয় বা পিএইচ ক্যাটাগরি, পার্সনস উইথ ডিসেবিলিটি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যাটাগরির বেশ কিছু ক্যান্ডিডেটস যারা সিলেক্ট হয়নি জেআরবিটি রিক্রুটমেন্ট প্রসেসে। ঠিক আছে, চলো ওনাদের নামগুলো তোমরা কেসের স্ট্যাটাসে দেখে নিতে পারো, নামগুলো আমরা বললাম না। ঠিক আছে, মেইন সেখানে পিটিশনার 4 জন, দে আর ফ্রম পিএইচ ক্যাটাগরি, কিন্তু এনাদের সিলেকশন লিস্টে কিন্তু নাম আসেনি। এই পিটিশনারদের বেসিক্যালি 4 জন না, মেইন পিটিশনার 4 জন আমরা বলছি। ঠিক আছে, এই পিটিশনারদের বেঞ্চমার্ক কিছু ডিসএবিলিটিস ছিল, যেমন লো ভিশন বলো, ব্লাইন্ডনেস বলো বা লোকোমোটর ডিসএবিলিটি ইত্যাদি। ওনারা সবাই জেআরবিটি এক্সাম আর ইন্টারভিউতে পার্টিসিপেট করেছিলেন, কিন্তু মেরিট লিস্টে এদের নাম আসেনি। এই কেসটাতে এত ইস্যুস তোলা হয়েছে, কোর্টেরও চোখ ছানা বড়া হয়ে গেছে যে এত বড় ভুল জেআরবিটি বোর্ড কি করে করলো। মেইন কমপ্লেনটা এই পিটিশনারদের ছিল, নাম্বার 1, আমরা বেশি মার্ক পেয়েছি অনেকের থেকে যাদের লিস্টে নাম আছে, কিন্তু আমাদের নাম নেই কেন? জেআরবিটি আমাদেরকে জেআরবিটি বোর্ড আমাদেরকে কেন সিলেক্ট করেনি? আমরা বেশি মার্ক পেয়েছি, তাও আমাদের থেকে কম যারা মার্কস পেয়েছে এদের কেন মেরিট লিস্টে নাম আছে? হোয়াই? দিস ইজ দ্য হার্ট অফ দিস কেস, দিস ইজ দ্য মেইন ফোকাস অফ দিস কেস। ঠিক আছে, যে এক্সাম্পলটা কোর্টকে শক করে দিয়েছে, একদম আশ্চর্য হয়ে গেছে কোর্ট।
ঠিক আছে, একজন সেখানে পিটিশনার আছেন জয়জিৎ চৌধুরী, ওনার যে ডিসেবিলিটি সেটা হচ্ছে লো ভিশন। গ্রুপ ডি এমটিএসে এই জয়জিৎ চৌধুরী স্কোর করেছেন 49.738 মার্কস, 49.738 মার্কস, কিন্তু মেরিট লিস্টে ওর নাম আসেনি। মেরিট লিস্টে বেশ কিছু ক্যান্ডিডেটসদের নাম এসছে যারা অলরেডি চাকরি করছে, মেবি এদের মধ্যে অনেকেই, যেমন একজন পেয়েছে 49.682, আরেকজন পেয়েছে 49.627, আরেকজন পেয়েছে 49.128, সবার নাম আছে কিন্তু জয়জিৎ চৌধুরীর নাম নেই। ঠিক আছে, সবার কিন্তু এই জয়জিতের থেকে নাম্বার কম, কিন্তু এরা সিলেক্ট হয়েছে। আরেকজন পিটিশনার যাদের মেইন জিনিসগুলো হাইলাইট করা হয়েছে কোর্টে অর্ডার কপিতে আছে, সেটা হচ্ছে আরেকজন হচ্ছে শ্রী রঞ্জিত দেবনাথ। ঠিক আছে, ওনার আছে লোকোমোটর ডিসেবিলিটি। রঞ্জিত পেয়েছে টোটাল 50.529 মার্কস, 50.529 মার্কস। ঠিক আছে, কিন্তু অনেক ডিসেবল ক্যান্ডিডেটস আছে যারা সিলেক্ট হয়েছে, মার্কস হচ্ছে 49.158, 48.714, 48.328 ইত্যাদি, এরা সিলেক্ট হয়েছে, রঞ্জিত সিলেক্ট হয়নি। ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশনের প্রপার পিএইচ ক্যাটাগরির জন্য রিজার্ভেশনের প্রপার রুলস জেআরবিটি বোর্ড ফলো করেনি, যার জন্য এবার বিপাকে পড়তে চলেছে নট অনলি জেআরবিটি বাট অনেকের চাকরি কিন্তু বাতিল হতে পারে। বারবার বলছি, আমরা যতটুকু কেসটা থেকে বুঝছি, যদি কিছু ভুল হয় প্লিজ পার্ডন আস। অনেক বড় অর্ডার কপি, এখান থেকে বোঝা আমাদেরও নোট ডাউন করে রাখতে হয় স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝানোর জন্য। যদি কিছু ভুল বলে থাকি দেন সরি, আগের থেকে আমরা বলছি। ঠিক আছে, আচ্ছা, তেমনিভাবে আরেকজন আছে শ্রী রাজেশ চক্রবর্তী। রাজেশ পেয়েছে 37.109, কিন্তু ওর থেকেও আরও অনেক কম মার্কস হোল্ডার ক্যান্ডিডেটসরা সিলেক্ট হয়েছে। দে অল আর ফ্রম পিএইচ ক্যাটাগরি। আমরা কিন্তু স্পেসিফিক্যালি পিএইচ ক্যাটাগরিদের সিলেকশন নিয়ে কথা বলছি। ঠিক আছে, এটা গেল গ্রুপ ডির কিছু এক্সাম্পল। তেমনিভাবে জেআরবিটি গ্রুপ সি, একসাথে গ্রুপ সি গ্রুপ ডি দুটোতেই ভেজাল লেগেছে বিরাট বড়। গ্রুপ সিতে জয়জিৎ ও পেয়েছে 86, কিন্তু সিলেক্ট হওয়া লিস্টে একজন ক্যান্ডিডেট 82 মার্ক পেয়ে ওর নাম আছে। কিভাবে এটা সম্ভব? জয়জিৎ উইথ 86 মার্কস সিলেক্ট হয়নি, 82 মার্ক পেয়ে অন্যরা কিভাবে সিলেক্ট হলো? সো ন্যাচারাল কোশ্চেন এসে দাঁড়ালো যে কম মার্কস পেয়েও কী করে হায়ার মার্কস যারা পেয়েছে এদের আগে লো মার্কসরা সিলেক্ট হয়ে গেল? এখানেই মেইনলি এই লিগ্যাল ইস্যুটা শুরু হয়েছে। ঠিক আছে, এই পুরো কেসটা একটা জিনিসের উপর বেস করেছিল, এটা হচ্ছে কি হরাইজন্টাল রিজার্ভেশন। ভালো করে বুঝে রাখবে, হরাইজন্টাল রিজার্ভেশন, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। এগুলো ডিফারেন্সগুলো তোমাদের কিন্তু ভালো করে বুঝে রাখতে হবে। ঠিক আছে, দেখো ডিসেবিলিটি রিজার্ভেশন যেটা, দিস ইজ প্রোটেক্টেড আন্ডার আরপিডাব্লিউ অ্যাক্ট। ঠিক আছে, আরপিডাব্লিউ অ্যাক্ট। এই যে হরাইজন্টাল বা ভার্টিক্যাল, ঠিক আছে, এগুলো ডিফারেন্সগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে। যেমন হরাইজন্টাল কি? হরাইজন্টাল রিজার্ভেশন হচ্ছে এগুলো নর্মাল সোশিয়াল রিজার্ভেশন, যেমন এসটি, এসসি, ইউআর, ওবিসি এগুলো। আর ভার্টিক্যাল রিজার্ভেশন কোনগুলো? এগুলো হচ্ছে স্পেশাল রিজার্ভেশন, যেগুলো সমস্ত সোশিয়াল ক্যাটাগরি রিজার্ভেশনগুলোর উপরে স্প্রেড করে থাকে। প্রত্যেকটা ক্যাটাগরি থেকে থেকে কিছু কিছু পোস্ট কিন্তু ভার্টিক্যালি রিজার্ভ থাকে ফর স্পেশাল ক্যাটাগরি স্টুডেন্টসদের, সেখান থেকে কিছু পোস্ট দেওয়ার জন্য। যেমন পিএইচ, সেখানে আছে এক্স সার্ভিসম্যান, সেখানে আছে মহিলা, যেমন ত্রিপুরাতে মহিলা রিজার্ভেশন 33%। এগুলো সব হচ্ছে ভার্টিক্যাল রিজার্ভেশন। আরেকটা আছে হরাইজন্টাল, যেটা হচ্ছে নর্মাল সোশিয়াল রিজার্ভেশন, ইউআর, এসটি, এসসি, ওবিসি। ঠিক আছে, এইবার এই স্টেপটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর মানে কি? দাঁড়াও একটু মুছে নেই। এর মানে খুবই কমপ্লিকেটেড ব্যাপার। এর মানে হচ্ছে যারা ডিসেবল ক্যান্ডিডেটস, ভালো করে বুঝে রাখবে, যারা ডিসেবল ক্যান্ডিডেটস এদের প্রথম যারা অন্য ডিসেবল ক্যান্ডিডেট আছে এদের সাথে কম্পিটিশন করতে হবে মেরিটে আসার জন্য।
তারপর ওনাদেরকে অ্যাডজাস্ট করা হবে ইউআর এসটি এসসি অ্যাকর্ডিং টু দেয়ার কাস্ট। বুঝতে পেরেছ? যারা ডিজেবল ক্যান্ডিডেট আছে এদের সবচেয়ে প্রথম ডিজেবল পার্সনসদের সাথে কম্পিটিশন করতে হবে মেরিট বেসিসে, তারপর দে উইল বি অ্যাডজাস্টেড ইন্টু ইউআর এসটি এসসি অ্যাকর্ডিং টু দেয়ার কাস্ট। ঠিক আছে, এই সবগুলো কিন্তু অর্ডার কপি থেকে আমরা বলছি। এই জিনিসটাকেই বলা হয় ইন্টারলকিং রিজার্ভেশন। কি বলা হয়? ইন্টারলকিং রিজার্ভেশন বলা হয়। কোর্ট এই জাজমেন্টে রিপিটেডলি এই ওয়ার্ডটা মেনশন করেছে, ইন্টারলকিং রিজার্ভেশন। জেআরবিটি কি ভুল করেছে? বারবার বলছি, জেআরবিটি কি করেছে? আগে থেকেই সিলেকশন প্রসেস শুরু হওয়ার আগে থেকেই বলে দিয়েছে যে এক্স নাম্বার অফ পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য, ইউআর ডিজেবল ক্যাটাগরির জন্য, এক্স নাম্বার অফ পোস্ট এসটি ডিজেবল ক্যাটাগরির জন্য, এক্স নাম্বার অফ পোস্ট এসসি ডিজেবল ক্যাটাগরির জন্য রিজার্ভড। তারপর প্রত্যেকটা ডিসেবিলিটি টাইপও ওনারা মেনশন করে দিয়েছেন, যেমন ব্লাইন্ডনেস ইউআর, ব্লাইন্ডনেস এসটি, লোকোমোটর ডিসেবিলিটি ইউআর, লোকোমোটর এসটি, লোকোমোটর এসসি। ওনারা পুরো জিনিসটা মেরিট সিলেকশনের আগেই ভাগ ভাগ করে দিয়েছে কম্পার্টমেন্ট ওয়াইজ। ঠিক আছে, কোর্ট এই জাজমেন্টের প্যারা নাম্বার 23-তে এই জিনিসগুলো কিন্তু উল্লেখ করেছে, প্যারা নাম্বার 23। ঠিক আছে, এর মানে কি? জেআরবিটি বোর্ড কি করলো? জেআরবিটি বোর্ড যে ভুলটা করেছে সেটা করেছে যে প্রথম যে ফিক্সড ডিজেবল সিটগুলো আছে সেগুলোকে রিজার্ভ করে দেওয়া হয়েছে এসটি এসসি ইউআর ক্যান্ডিডেটসের বক্সে, তারপর সেই বক্সগুলোকে ফিল আপ করা হয়েছে। তার জন্যই একজন এসটি ডিজেবল ক্যান্ডিডেট, একজন এসটি শিডিউল ট্রাইব ক্যাটাগরির ডিজেবল ক্যান্ডিডেট যার মার্ক খুব কম, ও গেছে সিলেক্ট হয়ে। আর অন্যদিকে একজন ইউআর ডিজেবল ক্যান্ডিডেট যার মার্ক অনেক হায়ার, ও গেছে আউট হয়ে, ওর মেরিট লিস্টে নাম নেই। আর এটা কেন ইল্লিগ্যাল? অ্যাকর্ডিং টু হাইকোর্ট অফ ত্রিপুরার জাজমেন্ট এটা ইল্লিগ্যাল কেন? কারণ আইন বলে যে পিএইচ ক্যাটাগরির যে রিজার্ভেশন সেটা হচ্ছে হরাইজন্টাল রিজার্ভেশন। একটু আগে আমরা বললাম হরাইজন্টাল, আর এটাকে আগের থেকে কম্পার্টমেন্ট ওয়াইজ ভাগ করা যাবে না মেরিট লিস্ট প্রিপেয়ার করার আগে। প্রপার প্রসেস কি করতে হবে? কোর্ট যেটা জেআরবিটি বোর্ডকে ইনস্ট্রাকশনস দিয়েছে, প্রপার প্রসেস হচ্ছে স্টেপ নাম্বার 1, কোনো একটা পার্টিকুলার ডিজেবল ক্যাটাগরির সমস্ত পিএইচ ক্যান্ডিডেটসদেরকে আগে একত্রিত করতে হবে। স্টেপ 2, এদের সবাইকে অ্যাকর্ডিং টু দেয়ার মার্কস অ্যারেঞ্জ করতে হবে। স্টেপ 3, টপ মেরিটে যেই ক্যান্ডিডেটসরা আছে এদেরকে সিলেক্ট করতে হবে। নাম্বার 4, সিলেকশনের পর আই রিপিট, যেটা জেআরবিটি আগেই করে নিয়েছিল, যেটা ভুল হয়েছে, সিলেকশনের পর এদেরকে ইউআর এসটি এসসি ক্যাটাগরিতে অ্যাকর্ডিং টু দ্য রোস্টার, অ্যাকর্ডিং টু কাস্ট এদেরকে অ্যাডজাস্ট করতে হবে। দিস ইজ দ্য কারেক্ট লিগেল ফর্মুলা অ্যাকর্ডিং টু দ্য হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাস 30th এপ্রিল জাজমেন্ট। কিন্তু জেআরবিটি করেছে কি? এর উল্টো, পুরো অপোজিট। আর এই জিনিসগুলো মানে কি বলবো, এই কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে, এই যে বললো অ্যাকর্ডিং টু ল দিস ইজ দ্য প্রসেস, এগুলো কোর্ট বলেছে বিভিন্ন আগের দেওয়া জাজমেন্টের উপরে। যেমন একটা হচ্ছে ইন্দ্র সাহানি জাজমেন্ট। নাম্বার 2, রাজেশ কুমার ধারিয়া ভার্সেস রাজস্থান পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের কেসের। নাম্বার 3, রেখা শর্মা ভার্সেস রাজস্থান হাইকোর্ট। নাম্বার 4, তিশান জাঙ্গিড ভার্সেস হাইকোর্ট অফ রাজস্থান। ত্রিপুরা হাইকোর্টের আরেকটা জাজমেন্ট আছে প্রবীর দত্তর জাজমেন্ট, সেটার রেফারেন্সও কিন্তু টানা হয়েছে। ঠিক আছে, এই সবগুলো জাজমেন্টে বিভিন্ন কোর্ট, ভারতবর্ষের বিভিন্ন কোর্ট ইনক্লুডিং ত্রিপুরা হাইকোর্ট আগেই কিন্তু বলে দিয়েছে পিএইচ রিজার্ভেশন এসটি এসসি আর ইউআর এর মধ্যে থেকে কাটা হয়, কিন্তু মেরিট লিস্ট প্রথমে, তারপর অ্যাডজাস্টমেন্ট হয়। আগে অ্যাডজাস্টমেন্ট করে তারপর মেরিট লিস্ট করলে দিস প্রসেস ইজ রং। জেআরবিটি বোর্ড পিএইচ রিজার্ভেশনে গ্রুপ সি গ্রুপ ডি দুটোর ক্ষেত্রেই ভুল পদ্ধতি ফলো করেছে, এটাই কিন্তু অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা কিন্তু বলেছে অর্ডারে। ঠিক আছে, ত্রিপুরা গভর্নমেন্ট নিজেরাই 9ই জানুয়ারি, ভালো করে বুঝে রাখবে, 9ই জানুয়ারি 2019-এ একটা মেমোরেন্ডাম ইস্যু করেছিল
যেখানে বলা হয়েছে, সেটা প্রডিউসও করা হয়েছিল কোর্টের আর্গুমেন্টের সময়, যেখানে বলা হয়েছে যে পিএইচ রিজার্ভেশন হচ্ছে হরাইজন্টাল রিজার্ভেশন, আর সিলেক্টেড যে সমস্ত পিএইচ ক্যান্ডিডেটরা হবে তাদেরকে পরে ইউআরএসটিএসসি রোস্টারে প্লেস করার জন্য। মানে গভর্নমেন্টের নিজেদের রুলই জেআরবিটি বোর্ড ভায়োলেট করেছে। বুঝতে পেরেছো কেন বলেছি মহাবিপাকে পড়েছে? গভর্নমেন্ট মেমোরেন্ডাম ইস্যু করেছে পিএইচ রিজার্ভেশনকে হরাইজন্টাল রিজার্ভেশন বলে, আর বলেছে পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের আগে সিলেকশন হওয়ার পর তারপর অ্যাডজাস্টমেন্ট করতে হবে অ্যাকর্ডিং টু ইউআরএসটিএসসি রোস্টার। গভর্নমেন্ট কিন্তু অলরেডি বলেছে 9ই জানুয়ারি 2019-এর একটা মেমোরেন্ডামে। তার মানে সরকারের নিজেদের মেমোরেন্ডাম বা রুলই ভায়োলেট করেছে জেআরবিটি বোর্ড পিএইচ রিজার্ভেশনের ক্ষেত্রে, গ্রুপ সি গ্রুপ ডি দুটোতেই। আশা করি বুঝতে পেরেছো, আমাদের যতটুকু নলেজে আসছে আমরা বলছি, ঠিক আছে? তারপর আরেকটা বড় ইস্যু যেটা পাওয়া গেছে জেআরবিটি, মানে যেটা ভুল পাওয়া গেছে, যেটা কোর্ট বলেছে জেআরবিটি ক্যালকুলেট করেছে 4% ডিসেবিলিটি বা পিএইচ রিজার্ভেশন সবগুলো পোস্টকে একসাথে মার্জ করে। গ্রুপ সির ক্ষেত্রে যেমন এলডিসি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, পাম্প অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, আনকমন সবগুলোকে একসাথে মার্জ করে 4% ডিসেবিলিটি মানে হিসেব করেছে। কিন্তু সবগুলো পোস্ট এলডিসি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, পাম্প অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর সবগুলো হচ্ছে সেপারেট ক্যাডার, যেগুলোর জন্য সেপারেট কোয়ালিফিকেশন লাগে, যার জন্য কিঙ্কর ভৌমিকের মামলাটা হলো। টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টের কেন একসাথে সিলেকশন প্রসেস করালো, যার জন্য জেআরবিটি বোর্ড মহাবিপদে অলরেডি পড়ে আছে। সো কোর্ট বলল রিজার্ভেশন জেআরবিটির এইভাবেই ক্যালকুলেট করা উচিত ছিল, পোস্ট ওয়াইজ ক্যাডার ওয়াইজ একসাথে মিক্সড করে 4% পিএইচ ক্যাটাগরি রিজার্ভেশন ক্যালকুলেট করার প্রসেসটা ভুল জেআরবিটি বোর্ডের। দুটো বড় ভুল জেআরবিটির হয়েছে, এটাই কিন্তু বললো অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা। এটাও আরেকটা সিরিয়াস লিগ্যাল ডিফেক্ট যেটা পাওয়া গেছে জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? কোর্ট ক্লিয়ারলি কিন্তু বলে দিয়েছে, দেখো আমরা স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করবে। এটা ত্রিপুরার সবার কিন্তু জেনে রাখা জরুরি যে বিরাট বড় একটা ইস্যু হয়ে গেছে, জেআরবিটি বোর্ড কিন্তু মহা বিপদে পড়েছে। এই রকম বিপদ যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট, জয়েনিং হয়ে গেছে আজকে 2-3 বছর হবে, তারপর কোর্ট এমন অর্ডার দিল চাকরি চলে যাওয়ার জন্য। কোর্ট কি বলেছে সেটা আমরা বলছি, একটু ধৈর্য ধরে শোনো। কোর্ট ক্লিয়ারলি বলেছে, নাম্বার 1, জেআরবিটি আইন ফলো করেনি। নাম্বার 2, কোর্ট বলেছে ডিসেবল ক্যান্ডিডেটস যাদের হায়ার মার্ক এদেরকে ডিপ্রাইভ করেছে জেআরবিটি বোর্ড। নাম্বার 3, যাদের লোয়ার মার্ক মানে কম মার্কস যাদের, এরা সিলেক্ট হয়ে গেছে ডিউ টু ইললিগ্যাল কম্পারমেন্টালাইজেশন, ঠিক আছে? আগে থেকে যে ভাগ করে নেওয়া হয়েছে যেটা আমরা বললাম, সেটার জন্য কোর্ট তার জন্য ইন্টারফেয়ার করেছে, এটাই কোর্টের জাজমেন্টে কিন্তু বলা আছে, ঠিক আছে? কোর্ট কি করেছে, তার জন্য ইন্টারফেয়ার করেছে। ফাইনাল জাজমেন্ট কি দিল কোর্ট, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ফাইনাল জাজমেন্ট কি দিল ভালো করে বুঝে রাখবে, ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আমরা চাই ভিডিওটা প্রত্যেকটা জায়গায় যাতে পৌঁছে যায়, প্রত্যেকটা নাগরিক যাতে জানতে পারে যে এত বড় একটা জিনিস হয়ে গেছে হাইকোর্ট অফ ত্রিপুরাতে। নাম্বার 1, গ্রুপ ডির ক্ষেত্রে বলছি, যেখানে ছিল 2500 এমটিএস পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ, কোর্ট অর্ডার করেছে জেআরবিটি গ্রুপ ডির যে আগের রিক্রুটমেন্ট প্রসেসটা, সেটাতে বলেছে পিএইচ ক্যাটাগরির যে সিলেকশন লিস্টটা সেটাকে আবার ফ্রেশ করে করতে হবে অন মেরিট বেসিস। এর মানে কি, এর মানে হচ্ছে কি যে সমস্ত বেঞ্চমার্ক ডিসেবল ক্যান্ডিডেটসদেরকে আবার রিকনসিডার করতে হবে বোর্ডের, মেরিট লিস্ট আবার বানাতে হবে জেআরবিটি বোর্ডের, বানিয়ে তারপর রোস্টার ওয়াইজ ইউআরএসটিএসসিতে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? এইবার হচ্ছে সবচেয়ে বড় এক্সপ্লোসিভ যেটা এই জাজমেন্টে এসছে, সেটা হচ্ছে যদি এমন কেউ থাকে যারা অলরেডি অ্যাপয়েন্টেড চাকরি করছে কিন্তু মেরিট লিস্টটা আবার বানানোর পর মেরিট লিস্টে এদের স্থান আসছেই না, গভর্নমেন্টকে বলেছে হাইকোর্ট ক্যান্সেল দেয়ার অ্যাপয়েন্টমেন্ট বাই ফলোয়িং ডিউ প্রসিজার, এদের চাকরি বাতিল করে দাও বাই মানে কি বলবো, বাই ফলোয়িং ডিউ প্রসিজার। দিস ইজ দ্য বিগেস্ট মানে কি বলবো প্রবলেম যেটা জেআরবিটি বোর্ডের উপরে চলে এসেছে। নট অনলি জেআরবিটি বোর্ড,
বাট অলরেডি সিলেক্টেড ক্যান্ডিডেটসদের ওপরে। ঠিক আছে, এটা হচ্ছে জেআরবিটি গ্রুপ ডির 2500 পোস্টের এগেনস্টে যে জাজমেন্টটা এসছে। ঠিক আছে, তারপর আরেকটা হচ্ছে জেআরবিটি গ্রুপ সি ছিল 2410টা পোস্ট। জেআরবিটি গ্রুপ সির ক্ষেত্রে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা কি বলেছে? কোর্ট অর্ডার করেছে প্রপারভাবে পিএইচ ক্যাটাগরির রিজার্ভেশন তুমি ঠিক করে আমাদেরকে দেখাও সেপারেটলি ফর ইচ পোস্ট বাই ইচ ক্যাডার। তারপর ফ্রেশ মেরিট লিস্ট বানাও পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের সিলেকশনের জন্য। ফ্রেশ পোস্ট ওয়াইজ সিলেকশন লিস্টও তুমি বানাও। ঠিক আছে, বানানোর পর গ্রুপ ডির ক্ষেত্রেও বলেছে দ্য বিগেস্ট এক্সপ্লোসিভ অ্যাগেইন, গ্রুপ ডির ক্ষেত্রেও বলেছে, গ্রুপ সির ক্ষেত্রেও বলেছে যে ফ্রেশ লিস্ট বানানোর পর যারা অলরেডি চাকরি করছে এদের যদি লিস্টে নাম না আসে, দে হ্যাভ টু বি রিমুভড বাই দ্য গভর্নমেন্ট ফ্রম দেয়ার জব। দে বিকামস ইনএলিজিবল টু কন্টিনিউ দেয়ার সার্ভিস। ঠিক আছে, বুঝতে পেরেছো তো কেন বলেছি মহা বিপদে পড়েছে জেআরবিটি বোর্ড প্লাস এই দুটো বিরাট ভুল। একে তো কিঙ্কর ভৌমিকের কেসটাতে কন্টেম্প পিটিশন চলছে, আবার এই কেসটা একটা বিরাট বড় একটা ইস্যু হয়ে গেল। কিঙ্করের কেসটার থেকেও এই কেসটা বিরাট বড় একটা ইস্যু। আমরা বলে দিচ্ছি কেন, কারণ এটার জন্য অনেক কিছু হতে পারে। তোমরা বুঝতে পারছো তো কীরকম সিরিয়াস জিনিসটা। এইবার তোমরা চলে আসো জাজমেন্টে টাইম লিমিট কত দেওয়া হয়েছে। টাইম লিমিট জেআরবিটি বোর্ডকে বলা হয়েছে তোমরা 4 মাস, ভালো করে বুঝে রাখবে, 4 মাসের মধ্যে এই জাজমেন্টের রিসিপ্ট কপিটা পাওয়ার 4 মাসের মধ্যে পুরো জিনিসটা তোমরা কমপ্লিট করো। কিঙ্কর ভৌমিকের কেসে 2 মাসের টাইম দিয়েছে, এই কেসে 4 মাসের টাইম দেওয়া হয়েছে। এই জাজমেন্টটাকে কেন এক্সপ্লোসিভ জাজমেন্ট আমরা বলছি কেন? কারণ এটার মধ্যে অলরেডি অ্যাপয়েন্টেড যারা ক্যান্ডিডেটস এদের কথাও ডাইরেক্টলি মেনশন করা আছে, অথচ কিঙ্কর ভৌমিকের কেসটাতে কিন্তু অর্ডার কপিতে বলা আছে যারা অলরেডি অ্যাপয়েন্টেড এদের চাকরি সেফ, কিচ্ছু হবে না। কিছু ক্যান্ডিডেট এই জাজমেন্টটার জন্য দে মে ইভেন লুজ জবস। ঠিক আছে, কারণ আগে যারা বেশি মার্ক পেয়েছিল এদেরকে কিন্তু বঞ্চিত করা হয়েছে। জেআরবিটি বোর্ড গভর্নমেন্টের নিজের ইস্যু করা 2019-এর মেমোরেন্ডামই ফলো করেনি রিক্রুটমেন্ট প্রসেসে। ঠিক আছে, পুরো পিএইচ ক্যাটাগরির সিলেকশনের যে মেথোডোলজি ফলো করেছে জেআরবিটি বোর্ড সেটাই ভুল। এই কেসটা একটা ম্যাসিভ এক্সপ্লোসিভ হয়ে দাঁড়াবে যখন সবাই জানতে পারবে এটার লিগ্যাল কমপ্লিকেশনসের ব্যাপারে। ঠিক আছে, লিগ্যাল কমপ্লিকেশনসের ব্যাপারে জানতে পারবে। আর এখন সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এখানে যে গভর্নমেন্ট এখন কি করতে পারে। দেখো, রাস্তা তো অবশ্যই খোলা থাকে, রাস্তা তো সবসময় খোলা থাকে। ঠিক আছে, গভর্নমেন্টের কাছে রাস্তা সবসময় খোলা থাকে। দে ক্যান অ্যাপ্রোচ টু সুপ্রিম কোর্ট। জাজমেন্ট ডেলিভার করা হয়েছে 30 এপ্রিল 2026। ত্রিপুরা হাইকোর্টের ফ্রেশ করে পিএইচ রিসিলেকশন করতে অর্ডার করেছে 4 মাসের মধ্যে। গভর্নমেন্ট এখন পড়ে গেছে বিরাট প্রেসারে পড়ে গেছে গভর্নমেন্টের কাছে এখন খোলা আছে 3টে রাস্তা, 3 ওয়েজ। ভালো করে বুঝে রাখবে গভর্নমেন্টের কাছে। নাম্বার 1, রিট অ্যাপিল ফাইল করতে পারে গভর্নমেন্ট ডিভিশন বেঞ্চে। রিট অ্যাপিল এটাই সবচেয়ে মোস্ট ইমিডিয়েট অ্যান্ড মোস্ট ন্যাচারাল অপশন, যেটা গভর্নমেন্ট জেনারেলি ফলো করে। কারণ প্রেজেন্ট জাজমেন্টটা দেওয়া হয়েছে বাই সিঙ্গেল বেঞ্চ। এটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রিট অ্যাপিল কিন্তু দাখিল করতে পারে, যেটা গভর্নমেন্ট জেনারেলি করবে। ঠিক আছে, এটাকেই বলা হয় রিট অ্যাপিল বা WA। ঠিক আছে, এই রিট অ্যাপিলটাতে গভর্নমেন্ট দুটো জিনিসের জন্য রিকোয়েস্ট করতে পারে কোর্টকে, যে কোর্টের যে সিঙ্গেল বেঞ্চের যে অর্ডারটা বেরোলো, গভর্নমেন্ট আর্গু করতে পারে যে জেআরবিটি বোর্ড 2019-এর মেমোটা ফলো করেছে, পিএইচ ক্যাটাগরির সিটসের কারেক্ট ডিস্ট্রিবিউশন ফলো করা হয়েছিল, অ্যাপয়েন্টমেন্টস অলরেডি হয়ে গেছে। যদি অ্যাপয়েন্টমেন্ট এখন ক্যান্সেল হয় এটা একটা বিরাট ইস্যু হয়ে যাবে। ঠিক আছে, আর এখন এই অলরেডি সিলেক্টেড ক্যান্ডিডেটসের চাকরি চলে গেলে বিরাট বড় একটা প্রশাসনিক স্তরে ক্যাওস হয়ে যাবে। ঠিক আছে, আবার আরেকটা জিনিস চাইতে পারে, একটা স্টে অর্ডার কিন্তু চাইতে পারে। দিস ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল পার্ট। গভর্নমেন্ট ডেফিনেটলি রিকোয়েস্ট করবে সিঙ্গেল জাজের যে অর্ডারটা
সেটার উপরে যাতে স্টে অর্ডার দেয় ডিভিশন বেঞ্চ আনটিল দ্য রিট অ্যাপিল ইজ ডিসাইডেড বাই দ্য ডিভিশন বেঞ্চ। ঠিক আছে, এটাও কিন্তু একসাথে কিন্তু স্টে প্লাস রিট অ্যাপিল কিন্তু দাখিল করতে পারে। ঠিক আছে, একটা বিরাট বড় লিগ্যাল কমপ্লেক্সিটি সৃষ্টি হয়েছে। এখান থেকে কি করে কি হবে ফিউচার আমরা জানি না। এখন দেখা যাক গভর্নমেন্ট যখন রিট অ্যাপিল দাখিল করবে সেটার কি হয় সেটা আমরা তোমাদের জানাবো। আর তোমরা যখনই কোনো কিছু জানতে পারবে যে রিট অ্যাপিল দাখিল করা হয়েছে, তোমরা যদি যারাই দেখছো, যারা আমাদেরকে রেগুলারলি মেসেজ করো আপডেটস দিতে, যারা এই জাজমেন্টটা আমাদেরকে গতকালকে পাঠিয়ে বলেছো এক্সপ্লেন করতে, তোমরা কিন্তু অবশ্যই রিট অ্যাপিল দাখিল করলে সেটা নাম্বারটা আমাদেরকে দিও। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বলো এই কেসের নাম্বার কি, তোমরা নিজেরা পড়ে দেখতে চাও হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এটা একটা কমন জাজমেন্ট ছিল অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা, একটা কমন জাজমেন্ট অনেকগুলো কেসের, যেমন WPC 694 2024-এর, 695 2024-এর, 784 2024-এর আর 785 2024-এর, সবগুলো মিলিয়ে কমন জাজমেন্ট কিন্তু দিয়েছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার সিঙ্গেল বেঞ্চে। ঠিক আছে, একটা বিরাট জিনিস আইডেন্টিফাই করা হলো। এখন দেখা যাক জেআরবিটি বোর্ড বা গভর্নমেন্ট নেক্সট কি স্টেপ নেয়। আমরা সব কিছু তোমাদের জানিয়ে দেবো, তবে ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবে, সবাই যাতে গুরুত্বপূর্ণ ইস্যুটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। পুরো কেসটা আমাদের পক্ষে যতটুকু পসিবল ইজি ওয়েতে বোঝানো আমরা বুঝিয়ে দিলাম। তোমরা এবার ভিডিওটা কিন্তু শেয়ার করবে। আর এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বা যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করবে আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তোমরা ইচ্ছে করলে এগুলো ফলো করতে পারো, সেখানেও আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।